Namaskar, hello, and a very, very good afternoon. Aajke Sunday, and Sunday is the day when we have always done something which is most important. Motivate and inspire. জীবনে মোটিভেশন ছাড়া জীবনই নেই। And if we cannot inspire each other, তাহলে কিন্তু there is no movement. তাই আজকে I'm extremely honored and delighted কারণ after a little break, Apollo Multispeciality Hospitals থেকে আজকে কিন্তু পাচ্ছি আমাদের one of our favorites এবং আমাদের এমন একজন মোটিভেটর যিনি from day one, from every corner of life, he has been a constant motivator এবং he is one of the most renowned specialists of our city, শুধু বলবো না, country বলবো, because he is Dr. Shivabrata Banerjee, general physician consultant from Apollo Multispeciality Hospitals, এবং আজকে আমাদের প্রথম ইন্টারঅ্যাক্টিভ এপিসোডে পেয়ে আরো একবার ভীষণ ভীষণ খুশি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন, হাউ হ্যাভ ইউ বিন? অনেকদিন বাদে আমাদের এভাবে সাক্ষাৎ হচ্ছে, সবাই জানতে চাইছে ডাক্তারবাবু কেমন আছে? ডাক্তারবাবু খুব ভালো আছেন। তোমার প্রোগ্রামে আসতে পেরে খুব ভালো লাগছে অনেকদিন পরে। রূপসা তো এখন রূপসার প্রোগ্রামে আসলে আমিও একটা ব্র্যান্ড মনে হয় নিজের। ও মাই গড, ডক্টর ব্যানার্জি মানে দাদা, ইউ আর দেয়ার ইন এভরি প্রোগ্রাম। মানে কলকাতার, পশ্চিমবাংলার কোনো একটা নিউজের হেলথের কিছু আসলেই আমরা উজ্জ্বল ভাবে শুধু তোমাকে দেখি, তোমার কথা শুনি, and we are all your fans. So thank you, it's our honor to have you. আমাদের মে মাসের প্রায় মাঝামাঝি এসে গেছে। সো এখন থেকে যদি ডিসেম্বর 31st যতটা বাকি আছে, এই সময় যদি আমাদের এই দলে অনেকে আছে, হাজারের উপরে মানুষ, যদি সবাই মিলে একত্রভাবে 2024 কিলো কমাতে চাই, আমাদের কি করা উচিত ইন্ডিভিজুয়ালি? হোয়াট উড ইউ রেকমেন্ড টু এভরিবডি? তোমার টার্গেট কত? আমার টার্গেট তো 35-40 হয়ে গেছে। মানে তোমার সমষ্টিগতভাবে টার্গেট কত? আমাদের ধরো, আমি অ্যাভারেজ বলছি, 1100 জন মানুষ আছি, আমরা 2024 কিলো কমাবো। তো অ্যাভারেজ যদি আমরা 2 থেকে 4 কিলো কমাই বছরে, 2 থেকে 3 কিলো আমাদের হয়ে যাবে। কিন্তু যেটা হয়, রিপোর্ট কার্ড প্রত্যেক বছরই দেখা যাচ্ছে কারো অনেক বৃদ্ধি, যেরকম বৃদ্ধিটাও হয়েছে, যেমন আমি একজন এক্সাম্পল, বৃদ্ধি কমেনি। তাই অ্যাভারেজ যদি আমাদের মোটামুটি সকলকে 12 থেকে 15 কিলো কমাতে হয় ইন দিস ব্যালেন্স ইয়ার, তাহলে আমাদের মোটামুটি কি একটা ইজি পথ হতে পারে? যদি আমাদেরকে একটু গাইড করো প্লিজ। দেখো, তোমার সঙ্গে গত বছর আমি যখন প্রোগ্রাম করেছিলাম, আমার 82.5 কেজি ওজন ছিল। আজকে রোববার সকালে তোমার সঙ্গে প্রোগ্রাম করতে বসার আগে আরেকবার ওজনটা নিয়ে নিলাম, তা আমার 82.5 কেজিই আছে, বাড়েনি কিন্তু। তো আমার মনে হয় আমি যে ভয়ঙ্কর একটা জিম টিম করে বেড়াচ্ছি সারাদিন তা তো নয়, কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি ওয়ার্ক এক্সারসাইজ একটা পার্ট আছেই। আর তার সঙ্গে আমার যে পেশা, সে পেশায় প্রচুর হাঁটাহাঁটিও করতে হয়। আমাদের অ্যাপোলো হসপিটালটা তো একটা বিশাল হসপিটাল, তো এ মাথা থেকে ও মাথা হাঁটলে আমি দেখেছি আমাদের রাউন্ডে প্রায় তোমার 4 থেকে 5 কিলোমিটার হাঁটা হয়েই যায় একটা ফুল রাউন্ডে। তো সেটা একটা তো এক্সারসাইজ পার্ট তো রইলই। দ্বিতীয় যে অংশটা হচ্ছে, সেটা হচ্ছে ফুড একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। এবারে খেতে আমি খুব ভালোবাসি, তো তুমি জানো খেতে আমি সত্যিই ভালোবাসি, কিন্তু ভালোবাসলেও সময়ের সঙ্গে সঙ্গে খাবারের কিন্তু মেনুগুলো আজকাল পরিবর্তন করে ফেলেছি। যেমন ধরো, রোববার সকালে 2টো লুচি, একটু ফুলকো লুচি, একটু সাদা আলুর তরকারি খেতে ভালোবাসি বলে সারা সপ্তাহ অনেক কাঠখড় পোড়াতে হয় আমাকে। সেই কাঠখড়গুলোর মধ্যে একটা কাঠখড় হচ্ছে, ধরো প্রচুর ঢেঁড়স সেদ্ধ খেতে হয়, প্রচুর সবজি খেতে হয়, ওই খেয়ে পেট ভরিয়ে রাখতে হয়। এবং এগুলোতে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে, এক, ফাইবার খেলে তোমার স্টুলের কোনো প্রবলেম থাকলো না। 2 নম্বর, ফাইবারের মধ্যে দিয়ে অ্যান্টিঅক্সিডেন্ট ঢুকলো। 3 নম্বর, ফাইবার তোমার গাটের খুবই যত্ন নেয়। তো এই সবুজ শাকসবজি খাওয়ার পদ্ধতিটা যত চালু করা যাবে তত ভালো। দ্বিতীয়ত, অঙ্কুর বার করা ছোলা, একটু স্প্রাউট, হ্যাঁ, সকালবেলা একটু শশা টশা দিয়ে, তাতে একটু লেবু টেবু দিয়ে খেতে খারাপও লাগে না, সঙ্গে একটু চা খেলাম, এটা একটা রুটিনের মধ্যে এনে ফেলেছি প্রায়।
আরো একটা জিনিস যেটা করেছি সেটা হচ্ছে অনেকটা করে দই খাই রোজ, অনেকটা করে দই খাই, প্রায় ধরো 300-400 গ্রাম দই তো খাই রোজ। আর একটা কাজ করেছি সেটা হচ্ছে, দেখো আমি নিজে ব্যক্তিগতভাবে না চিকেন খেতে ভালোবাসি না, মাটনটা খেতে সত্যিই খুব ভালোবাসি, তুমিও জানো সেটা, কিন্তু আজকাল একটু শিফট করার চেষ্টা করছি যে যদি মাংস খেতে ইচ্ছা হয় একটু চিকেন খেলাম, নইলে মাছের উপরে একটু বেশি থাকার চেষ্টা করছি, মাছের উপরে পার্টিকুলারলি জিওল মাছ, চারা পোনা, এগুলোর উপরে একটু থাকার আমি চেষ্টা করছি। তো এইটা হলো একটা বিষয়। তো খাবারটা খুব ইম্পর্টেন্ট, ফুড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফুড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সারসাইজ একটা থাকলো, তার সঙ্গে যে জিনিসটা থাকলো সেটা হচ্ছে একটু লোভ সংবরণ করা। তা লোভটাকেও একটু সংবরণ করার চেষ্টা করছি, যেমন ধরো এই আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, মিষ্টি, কচুরি, সিঙ্গারা, এগুলো তো একটু চেষ্টা করি যতটা কমানো যায় আর কি। তো লোভ সংবরণ, একটু এক্সারসাইজ, একটু বেশি করে গ্রিন ভেজিটেবল খাওয়া, রেড মিট একটু কম খাওয়া, একটু মাছের দিকে ঝুঁকে থাকা, ডেয়ারি প্রোডাক্টের মধ্যে দইটা একটু বেশি করে খাওয়া, এইগুলোর উপরে একটু যদি থাকা যায়, আমি অন্তত নিজেকে দিয়ে, মানে বাই পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলছি, আমি তোমাকে আমার ডেটা দিলাম, আমার 6 ফুট 1/2 ইঞ্চি হাইট, তার মানে আমার ধরো 181.5 সেন্টিমিটার আমার হাইট, তাহলে আমার আইডিয়াল ওয়েট হওয়া উচিত 81.5 কেজি। তা আমার ওই 81.5 থেকে 82.5 কেজি জুতো পরে ওয়েট হয়। হ্যাঁ, তো জুতোটা তুমি যদি 1 কেজি বাদ দাও তাহলে 81.5 কেজি হয়, এন্ড দ্যাট ইজ অলমোস্ট ফিক্সড। আমার লাস্ট 2 to 3 ইয়ার্স আছে, এমন নয় যে আমি সারাক্ষণ বোল্টের মতো দৌড়ে বেড়াচ্ছি, তা তো নয়। তো আমি তোমায় বললাম যে এটা বেসিক, তার সঙ্গে আরো একটা জিনিস আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা ধরো যে সামাজিক স্তরে বিচরণ করি, সেখানে আমাদের অন্তত শনিবার রাতে কিছু পার্টি টার্টি হয়, তো সেগুলো নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো অ্যালকোহলেরও একটা তো বিরাট পার্ট আছে। তো এই বিয়ার টিয়ার গুলো ধরো গরমকালে আমরা তো খুব খেতে ভালোবাসি, অনেকেই খায়, অনেক আমরা সমাজে অনেকেই খাই। তো বিয়ার টিয়ার গুলোতে খুবই, বিয়ারে পার্টিকুলারলি খুব ওয়েট গেন হয়। তো অ্যালকোহলেই অ্যাজ এ হোল একটু ওয়েট গেন হয়, মানে শুধু অ্যালকোহলের জন্য নয়, অ্যালকোহলের সঙ্গে আমরা যে সাইড ডিশ গুলো থাকে আমাদের, বেসিক্যালি বাঙালিদের বেশিরভাগ খুব ভাজাভুজি খাওয়ার তো প্রবণতা থাকে। তো আমি তো খুব কম পার্টিতে গিয়েই দেখেছি যে কোনো ফলটল দিয়ে কেউ কিছু খাচ্ছে, তো সেটা তো হয় না, একটা ফিশ ফ্রাই থাকে, একটা চিকেন ললিপপ থাকে, কি এই সমস্ত জিনিসগুলো থাকে। তো আর মশলা টশলা গুলো আমাদের খুবই ওয়েট গেইন করে। এবারে তুমি ভাববে যে আমি হয়তো একদিন খেলাম, কিন্তু তোমার ওই বিন্দু বিন্দু সিন্ধু হয়তো, মানে একদিনে তো কোনো কিছু হয় না, তো সেটা একটা মনে রাখতে হবে। তো সেই জন্য খাওয়াটা কি হওয়া উচিত, মানে এই কথা পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করে নি, খাওয়া উচিত নাটা তো বুঝে ডেফিনেটলি বুঝলাম, তাটা কি হওয়া উচিত, মানে সাইডে যদি কিছু থাকে। হ্যাঁ, তো তোমার ধরো উইকেন্ড পার্টি যদি হয়, তো তুমি ধরো বন্ধু বান্ধব যদি আসে, করো না চিকেন বা মাছ একটা প্রিপারেশন করো, কিন্তু ধরো একটা চিকেন স্যালাডস করলে, তারপরে ধরো একটা তুমি ডিফারেন্ট ভেজিটেবলস একটা রাখলে, একটা ফ্রুট স্যালাড রাখলে, হ্যাঁ, তারপরে হরেক রকম চেষ্টা করলে এগুলো বুদ্ধি বেরোয়। কিন্তু যদি মাথার মধ্যে আমার ফিক্সেশন থাকে এই দিয়ে কি লোককে খাওয়ানো যায় বা এই দিয়ে কি আমরা খেতে পারি, তাহলে তো হবে না। হ্যাঁ, আমরা যেমন তোমার চিকেন, আমরা যেমন নন ভেজ প্ল্যাটার বানাই, তেমনি তুমি ভেজ প্ল্যাটারও বানাতে পারবে চাইলে। আবার আমি কিন্তু একটা কথা বলছি, মানে আমি যে ভেজের ভীষণ সমর্থকের কথা কিন্তু বলছি না, কারণ এ নিয়ে অনেক বিতর্ক আছে। যেমন তোমার ধরো এই ভেগান ভার্সেস নন ভেজিটেরিয়ান, আমি ভেগান ভার্সেস ভেজিটেরিয়ান বলছি না, কিন্তু ভেগান ভার্সেস নন ভেজিটেরিয়ান। তো এখানে তোমার দেখা যাচ্ছে কিন্তু এনিম্যাল প্রোটিন ফার ফার বেটার দ্যান প্ল্যান্ট প্রোটিন কিন্তু। সুতরাং আমি তোমার ভেজিটেরিয়ানের ভীষণ সমর্থনে কথা বলছি এটা নয়, কিন্তু স্বাস্থ্যকর যেটা সেটা তোমাকে আমি বলছি। হ্যাঁ, মানে তোমার এক্ষুনি যে ছবিটা আসছিল এইগুলো তো স্বাস্থ্যকর ফল,
তবে আমাদের দেশীয় ফলের মধ্যেই থাকার চেষ্টা করতে হবে, কারণ ধরো আমরা এখানে চেরি টেরি গুলো অত ভালো পাই না, স্ট্রবেরি গুলো অত ভালো পাই না, তো সবসময় তো আমরা স্ট্রবেরি পাই না অত ভালো, বা কিউই ফ্রুটস এগুলো তো পাই না। কিন্তু আমাদের এখানে অনেক ভালো ফল পাওয়া যায়, তুমি শসা পেতে পারো, আপেল দেশীয় ফল খেতে পারি, বিদেশি ফলের দামও অনেক বেশি হয়, তাই দেশীয় ফলও দরকার কি আছে? বিদেশি ফল তুমি একটা টেস্টের জন্য খেলে সেটা আলাদা, তো আমাদের দেশি ফল মানে সস্তায়। ধরো পেয়ারা, তোমাকে আপেল ছেড়ে দাও, পেয়ারাটা তো কম্পারেটিভলি সস্তা, তো পেয়ারা তো খুবই স্বাস্থ্যকর ফল, মানে অত ভালো ফল বোধ হয় আপেলও নয়। পেয়ারা আমাদের দেশে বলে আপেলের জায়গাটা পাইনি, কিন্তু নইলে পেয়ারা তো অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু অ্যাপেল। তো বেচারা মর্যাদাটা পাইনি ঠিকঠাক। ওই আর কি, কি যেন একটা আছে না তোমাদের, গেঁয়োযোগী ভিক পায় না, সেরকম টাইপের আর কি। কেউ গোয়াবা হয়ে যাবে এটা, কেউ গোয়াবা। ওকে, এবার একটা প্রশ্ন, যে জেনারেলি আজকাল যেটা দেখা যাচ্ছে যে মিড এজে সকলেরই হাইপারটেনশন, ডায়াবেটিস, কোলেস্টেরল ইত্যাদি ইত্যাদি, মানে কোমরবিডিটি নিয়েই আমরা জীবনে এগোচ্ছি। তো অনেক ওবিস যারা, ধরো তাদের অ্যাকচুয়ালি 40 বা 30 কিলো কমাতেই হবে, এই যে শ্রেণীটি রয়েছে আমরা অনেকেই, আমাদের ড্রাস্টিক ওয়েট লস অনেকেই করে ফেলে, যে এক বছরে অনেক কমে গেল, তারপরে সেটা আবার বেড়ে যাচ্ছে, কমছে, বাড়ছে, এই যে ব্যাপারটা অনেকের মধ্যেই হয়, এই জাতীয় মানুষদেরকে বা পেশেন্টদেরকে তুমি কি অ্যাডভাইস করবে? দেখো, জীবনে এভারেস্টের চূড়ায় অনেকেই উঠতে পারে, কিন্তু এভারেস্টের চূড়ায় উঠে নিজেকে ধরে রাখাটা খুব শক্ত কাজ। তো আমরা 5-7 দিনের জন্য মোটিভেটেড হলাম, হয়ে ভীষণ এক্সারসাইজ 6 মাস করলাম, তারপরে আবার 1.5 বছর বন্ধ করে দিলাম। এটা অন্য কারোর ক্ষেত্রে হোক না হোক, আমার ক্ষেত্রে তো প্রায়ই হয়ে থাকে। ভীষণ 1 মাস এক্সারসাইজ করলাম, তারপরে 1 মাস করলাম না, এক্সকিউজের অভাব নেই। গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে, আজ ভালো ওয়েদার তাই একটু ঘুমাচ্ছি, তিনটেই আছে। গরম পড়লে বেরোতে পারছি না, ভালো ওয়েদার তাই একটু বেশি ঘুমালাম, আর নইলে বৃষ্টি পড়ছে, এই তো তিনটে এক্সকিউজই আমাদের কাছে আছে। কিন্তু মোটিভেট করে নিজেকে একটা জায়গায় ধরে রাখাটা একটা চারিত্রিক গঠন বলতে পারো। হ্যাঁ, একটা চারিত্রিক গঠন। এই একটা সহজ উদাহরণ তোমায় আমি দিই, ধরো আমাদের ক্রিকেট খেলায় আমার এখনো মনে আছে, ওই শচীন তেন্ডুলকার যখন খেলতে শুরু করেছিল তার জীবনের শুরুতে, তখন নবজিৎ সিং শুধু ওর সঙ্গে খেলতো। আর শচীন তেন্ডুলকার যখন খেলা শেষ করলো, ওর কেরিয়ার শেষ করলো, তখন যারা খেলছে তারাও রিটায়ার করে গেল বোধহয়, মানে বহু লোক এর মধ্যে রিটায়ার করে গেল, কিন্তু ও একই জায়গায় একইভাবে খেলে গেল। এই যে একটা লোক, আর সবাই তারকা ক্রিকেটার, কিন্তু তার মধ্যে যে আরো উচ্চমানের নক্ষত্র, তার প্রমাণ হচ্ছে সে নিজেকে একই জায়গায় একই মোটিভেশনে ধরে রাখার ক্ষমতাটা। তো সেইটা একটা চারিত্রিক গঠন। তো তুমি এই যে বললে 40 কেজি বা 30 কেজি ওজন ঝরিয়ে ফেললাম, ফেলে আবার পরের বছর 20 কেজি গেইন করে ফেললাম, এটার কারণ হচ্ছে আমি ওই সমান ডিসিপ্লিনটা ধরে রাখতে পারলাম না। তাই সমান ডিসিপ্লিনটা তোমাকে ধরে রাখতে হলে তোমাকে যেটা করতে হবে, তোমার ফোকাসে নিজেকে একদম সঠিক রাখতে হবে, যে আমি যেমন ব্রাশ না করে খাই না, দাড়ি না কেটে খাই না, চান না করে খাই না, তেমনি আমি হাফ অ্যান আওয়ার এক্সারসাইজও না করে খাই না। 1, 2, পৃথিবী উল্টে যাক, যত নিমন্ত্রণ থাক, আমি না খেয়ে থাকবো, কিন্তু আমি এই জিনিসটা খাবোই রোজ। ধরো আমি 100 গ্রাম সবজি আমি খাবোই, এটা নিচে আমি খাবো না। নেক্সট, আমি ফ্যাটি ডায়েট আগামী 3 মাস, এটা একটা প্রজেক্ট ওয়ার্ক, আগামী 3 মাস বা আগামী 1 বছর আমি কোনো তৈলাক্ত জিনিস খাবো না, একটা রোল খাবো না, একটা বিরিয়ানি খাবো না, একটা চিকেন চাপ খাবো না, আমি এগুলো খাবো না। ঠিক আছে, আমার কোনোদিন খেতে ইচ্ছা করলে মেকে টার্গেট যে আমি 15 দিন বাদে একদিন একটা অর্ধেক রোল খাবো, আমার খুব খেতে ইচ্ছা করে, বা মাই ফেভারিট হতে পারে, কারোর ফেভারিট, বা কারোর ফেভারিট একটা বিরিয়ানি হতে পারে, আমি হাফ বিরিয়ানি আমি 15 দিন বাদে বা 1 মাস বাদে একটা খাবো। সেইটা হচ্ছে তোমার মোটিভেশন, যে আমি ওই খাবারটা টার্গেট করে আমি কাজ করে যাব। হ্যাঁ, তো সুতরাং তোমার এই 40 কেজি 30 কেজি ওজন কমানো, এটা তো আর ছেলে খেলা কথা নয়।
তো এটা একটা ভীষণ একটা তোমাকে কি বলবো, এটা একটা প্রজেক্ট ওয়ার্ক। এটা একটা তোমাকে প্রজেক্ট ওয়ার্ক হিসাবে তোমাকে কাজটা করতে হবে, মনে থাকবে। বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? তাহলে একটা তোমার এটাকে প্রজেক্ট ওয়ার্ক হিসাবে ধরতে হবে। 2 নম্বর, ফোকাসটা সামনে রাখতে হবে। এমন নয় যে তোমাকে সারাক্ষণ ত্যাগের ব্রতী হতে বলছি আমি। তুমি তোমার যেগুলো ফেভারিট আইটেমস, তুমি সেগুলো একটা কোনো ফান্ডে রাখো, তুমি একটা কোনো নির্দিষ্ট দিন রাখো, সেই দিনে তুমি ওইটুকু তুমি পাপ কাজ করবে, এটা ঠিক করে রাখো। কারণ লাইফ তো শুধু ত্যাগ দিয়ে চলতে পারে না, প্রত্যেক মানুষের কিছু ভালো লাগা। হ্যাঁ, সুতরাং সেটা তোমাকে রাখতে হবে, নইলে স্পাইসেস অফ লাইফ উইল বি লস্ট। আর তুমি বেশি দিন তাহলে সেক্ষেত্রে তুমি ধরে রাখতে পারবে না। সুতরাং আমরা ভালো খাবো, ভালো খেতে কেউ বারণ করেনি, আমরা ভালো লাইফস্টাইল লিড করবো সেটাও কেউ বারণ করেনি, কিন্তু সাইমালটেনিয়াসলি আমাদের সুস্থ থাকতে হবে। হ্যাঁ, অধিক মদ্যপান, আমার কথাটা কিন্তু বুঝে নিতে হবে। অধিক মদ্যপান, এই মদ্যপানের একটা ডেফিনেশন আছে কিন্তু, সেটা হচ্ছে 30 গ্রাম ইন এ ডে, মানে সহজ কথায় 100 মিলিলিটার অফ ড্রিঙ্ক হ্যাঁ আমরা খেতে পারি। এবারে 100 মিলিলিটার অফ ড্রিঙ্ক মানে কিন্তু 1.5 পেগ ড্রিঙ্ক। এবার অনেক লোক আছেন যারা ড্রিঙ্ক খেতে বসলে ওই 1.5 পেগ ড্রিঙ্কে তারা পোষায় না, তাহলে রোজ খাওয়ার দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি এটা জমাও, তুমি জমিয়ে উইকেন্ডে তুমি 3 পেগ খেলে কি 2 পেগ খেলে, একদিনই খেলে, বা সেটাকে ডিভাইড করো 2 দিনে, ঠিক আছে? তো মানে এইভাবে নিজেকে একটা মানে একটা স্ট্রাকচার্ড ওয়েতে নিজেকে যদি তুমি পরিচালিত করো, তাহলে আমার মনে হয় শরীরটা সুস্থ থাকবে। আর আজকালকার দিনে আমার মনে হয় প্রতিটা মানুষের জীবনের প্রথম লক্ষ্য অর্থ রোজগারের চেয়েও শরীরটা সুস্থ রাখা। কারণ তুমি যদি সুস্থ শরীরে না থাকো, তাহলে তুমি রোজগার করেই বা কি করবে, আর তোমার কি হবে? বাকি তো কোনো লাইফের কিছু থাকবে না। সুতরাং স্পেন্ড সাম টাইম ফর ইউর হেলথ, ভালো করে ডিসিপ্লিন ওয়েতে খাবার দাবারের কথাগুলো ভাবা, নিয়মিত ডাক্তার দেখানো, পরীক্ষা করা নিয়মিত, শরীরের পেছনে অর্থ ব্যয় করাটা খুব গুরুত্বপূর্ণ। তোমার মাসে যদি তোমার 50,000 টাকা খরচা হয়, তোমাকে ধরে রাখতে হবে আমি 5,000 টাকা, মানে এটা তোমাকে খরচা ধরে রাখতে হবে। আমরা ভাবি শরীরের জন্য, এখনো আমাদের প্রচুর লোকের ধারণা আছে, এবার বলবেন না ডাক্তারবাবু, এই তো ডাক্তার দেখাতে গিয়ে 10,000 টাকা আমার খরচা হয়ে গেল, মানে এটা একটা তোমার বাজে খরচা হলো। এই বাজে খরচা, এটাকে ধরা যাবে না। মানে তোমাকে এখন ধরতে হবে, তোমার গাড়ির তেলের জন্য যেমন 5,000 টাকা ধরা থাকে, তেমনি 5,000 টাকা ফর হেলথ ধরে রাখতে হবে। তো এইভাবে আমার মনে হয় এগোলে আমরা বেশ খানিকটা কাজ করতে পারবো আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য। অনেকগুলো ইউটিলিটি কথা জানলাম। এবার প্রশ্ন হচ্ছে যে 5,000 টাকাটা যেটা আমাদের হেলথের জন্য আজকে থেকে আমরা জানলাম যে আমরা এটা করবোই, এই 5,000 টাকা ইজ বেসিক্যালি ওভার অ্যান্ড অ্যাবাভ দ্য রেগুলার মেডিকেল এক্সপেন্সেস, যেটা একটা মানুষের ওষুধ কিনতে লাগছে বা ইত্যাদি। মানে মাসে যাতে আমরা মোটামুটি নিজেদেরকে অ্যাসেস করতে পারি, এই অ্যাসেসমেন্টের জন্য ইজ আ ফান্ড দ্যাট ইউ আর এক্সপেক্টিং আস অল টু ক্রিয়েট, তাই তো? না, একদমই না। আমি তোমাকে বলছি, আমি অনেক এটা নিয়ে ভাবনা চিন্তা করে তোমাকে এই কথাটা বললাম। 5,000 টাকা তুমি 12 মাসে, তাহলে তুমি 60,000 টাকা তোমার হেলথের জন্য ওভার অ্যান্ড অ্যাবাভ ইউর মেডিসিন অ্যান্ড এভরিথিং তুমি খরচা করছো। এই 60,000 টাকার মধ্যে যে কোনো লোক 40 বা 50 বছর পেরিয়ে গেলে তার একটা 10 লাখ বা 20 লাখ টাকার ইন্স্যুরেন্স যদি করে, সেখানেই তার খরচা হয়ে যাবে 40,000 টাকা। তুমি ভালো করে ভেবে দেখো। এবারে তুমি আমাকে বলছো আপনি কেন এই কথাটা বলছেন, আমি এই কারণে তোমায় বলছি, একটা সময় আসবে যে সময়ে, দেখো আমরা এখন সরকারি হাসপাতালগুলোতে প্রচন্ড ভিড়, প্রচুর লোকের চাপ, অনেকের পছন্দ নয় হয়তো, বা সত্যি ভিড় থাকে তো সরকারি হাসপাতালে। তো তোমাকে যদি বেসরকারি সংস্থা বা বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা করাতে হয়, একজন ডাক্তারবাবুকে প্রাইভেটে চিকিৎসা করাতে হয়, তাহলে তোমার ইন্স্যুরেন্স না থাকলে আগামী 5-7 বছরে যা দিন আসছে তুমি তোমার চিকিৎসা চালাতে পারবে। যে কোনো একটা জিনিসের চিকিৎসার জন্য 2-4 লাখ টাকা খরচা কোনো ব্যাপার নয়। তা তোমাকে তো তার জন্য আগাম প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি রাখতে হবে না, হঠাৎ করে কিছু হয় না। আমি তোমাকে যে বললাম যে লাইফটা আমাদের তো কতগুলো সেক্টরে ভাগ করা না, যেমন ধরো ছোটবেলায় আমরা যখন বড় হয়েছি, যে পড়াশোনা করে বড় হয়েছে, যে খেলাধুলা করে বড় হয়েছে, সেই সেক্টরটাকে তাকে
চুজ করতে হয়েছে, সেটাকে ম্যাচিওর করাতে হয়েছে, তেমনি তোমার ভবিষ্যৎ জীবনটাকে সুরক্ষিত করার জন্য কতগুলো তো অংশ আছে। একটা হচ্ছে আজকে আমি যেরকম লাইফস্টাইল লিড করছি, আমি যেন তোমাদের আশীর্বাদে আগামী 30 বছর বয়স পরেও এরকমই লাইফস্টাইলটা লিড করতে পারি। তো তার জন্য একটা খরচাপাতি আছে, তোমার ক্লাবের খরচা, তোমার বাড়িতে যারা তোমাকে সাহচর্য দেন তাদের খরচা, তোমার খাবার দাবারের খরচা, তোমার বন্ধু বান্ধবের খরচা, তোমার বাড়ির ট্যাক্স, তোমার ইলেকট্রিকের বিল, এগুলো কোনোটা তো কমবে না, এগুলো সব বাড়তেই থাকবে। তো তার জন্য তোমার একটা প্ল্যানিং আছে। ঠিক তোমার হেলথেরও একটা প্ল্যানিং রাখতে হবে, তোমার হেলথের জন্য একটা প্রপার প্ল্যানিং রাখতে হবে, যেটা সলিড প্ল্যানিং। মানে সেই প্ল্যানিংটাতে মানে তোমার একটা বড় ইন্স্যুরেন্স করা থাকবে, তোমার ভবিষ্যতে অসুস্থ হলে তুমি কিভাবে তোমাকে টেক কেয়ার করবে, কে তোমাকে নিয়ে যাবে, তুমি কি করবে, তার জন্য একটা প্ল্যানিং থাকতে হবে। আগেকার দিনে যেমন তুমি দেখবে অনেক বড় বড় অনেক মানে গুণী ব্যক্তি বা অনেক অর্থবান ব্যক্তি যারা অনেক দান ধ্যানও করেছেন, কিন্তু তারা স্বাস্থ্যের কথা কোথাও কিছু ভাবেননি, কখনো কোথায় চিকিৎসা হবে তারা স্বাস্থ্যের কথা ভাবেননি। তার ফলে তাদের বুড়ো বয়সে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে চিকিৎসার একটা ভীষণ টানা পড়েন অসুবিধা। দেখো আমরা কেউ অমর নই, যে তুমি যে পয়সা কড়ি রেখে ভীষণ চিকিৎসা করলে তুমি যে সারা জীবন বেঁচে থাকবে আমি সে কথা বলছি না, কিন্তু তোমাদের একটা চিকিৎসার ব্যবস্থার কথা ভেবে রাখতে হবে, তাই না? তো এই তুমি যে কোনো ইন্স্যুরেন্সের যদি তুমি ক্লেমের দিকে এই মানে প্রিমিয়ামের দিকে যাও, তুমি দেখবে তোমার ওই 40-50 হাজার টাকা লেগে যাচ্ছে বা 30 হাজার টাকা লেগে যাচ্ছে। তুমি যতই কম করো, 5-7 লাখ 10 লাখ যাই করো, তোমার একটা তো খরচা আছে। তাহলে এই একটা খরচা হলো। সেকেন্ড খরচা হচ্ছে প্রতি মাসে নয়, সাধারণত ডাক্তারবাবুরা যারা ফিজিশিয়ান আছেন তারা 3 মাস 4 মাস পরে তোমাকে একটা ভিজিটের জন্য ডেট দেবে, সেখানে তোমার ডাক্তারবাবুর পেছনে একটা খরচা আছে। তারপরে ডাক্তারবাবুর কাছে গেলেই তো হবে না, তিনি কিছু টেস্ট দেবেন, তুমি সেই টেস্টগুলো করবে, তারপরে তিনি কিছু ওষুধ দেবেন, তুমি সেই ওষুধগুলো খাবে। তাহলে তুমি কিউমুলেটিভ খরচাগুলো চিন্তা করো, একটা হচ্ছে ডাক্তারবাবু, একটা হচ্ছে ইনভেস্টিগেশন, একটা হচ্ছে ওষুধ, একটা হচ্ছে তোমার মেডিক্লেম। এই টোটাল খরচা যদি চিন্তা করো তাহলে আমার মনে হয় 5,000 টাকা কমই বললাম, এটা আর একটু বেশিই হবে। ওই জন্য আমি বললাম মাইনাস মেডিসিন 5,000 রুপিস, ভেবে রাখা ভালো। Thank you. It was a very, 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 very precious advice. এর জন্যই হচ্ছে you are the combination of Saraswati and Lokhi, the right balance always. এবং তুমি নানা রকম সাজতে ভালোবাসো, কখনো তুমি খুব ফ্যাশনেবল ওয়েস্টার্ন, কখনো ইন্ডিয়ান, এভরিথিং। তোমার স্বাস্থ্য সুস্থতা সবকিছুই দারুণ থাকবে, and তোমাকে দেখে আমরা ইন্সপায়ার্ড হবই। আই থিঙ্ক one of the most well dressed persons, শুধু not doctors, that we have all seen and we've met. এবার কামিং ব্যাক টু শুরু থেকে একটু যারা আবার শুরু করতে চাইছে মোটিভেটেড হয়ে, এবছরে যারা আমরা ওজন কমাবোই, একদম শুরুতে কি কি টেস্ট না করে হঠাৎ করে গিয়ে জিমে দৌড়তে শুরু যেন না করি আমরা, বা ড্রাস্টিক কিটো ডায়েটে ঢুকে গেলাম, হঠাৎ করে যেন শুরু না করি। একটা কিছু অ্যাসেসমেন্ট বা টেস্ট তো নিশ্চয়ই হয়তো প্রয়োজন হবে, যেহেতু জেনারেল ফিজিশিয়ান তুমি একজন এত বড় স্পেশালিস্ট, উড লাভ যদি একটু শুরুর দিকে আমাদের সহজ পাঠটা বুঝিয়ে দাও, শুরুটা কি করা উচিত, কি কি অ্যাসেসমেন্ট না করে হঠাৎ কিছুই করা উচিত নয়। দেখো তুমি যদি দেখো এই আমাদের বড় বড় ফুটবল খেলা বা ক্রিকেট খেলা শুরুর আগে আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা ওয়ার্ম আপ করে পেশেন্ট এই স্পোর্টসম্যানরা। তেমন তো নয় তারা তোমার আমার চেয়ে কম ফিট, তারা তো যথেষ্ট ফিট, তাহলে ওয়ার্ম আপ করার দরকার কি ছিল? সুতরাং কোনো কিছু ওরকম ধরাম করে করা যায় না, হঠাৎ করা যায় না। তুমি একটা পরীক্ষা দিতে যাওয়ার আগেও, পরীক্ষা হলে ঢোকার আগে কেউ সিনেমা দেখে না হলে বসে, তুমি দেখবে তার আগে সে একটা কনসেন্ট্রেট করে, একটা বই পড়ে, একটু চিন্তা করে, তারপরে যায়। সুতরাং স্বাস্থ্যও তেমনি, তুমি হঠাৎ কাল সকালে মনে করলে আমি কালকে থেকে 100 মিটার করে দৌড়াবো, ওরকম হয় না। হ্যাঁ, আর ওটা করলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। তা তোমার যেটা প্রথম দরকার ফার্স্ট, সেটা হচ্ছে ধীর স্থির ভাবে অনেক দূরের দিকে তাকিয়ে কাজে এগোবার জন্য নিজের মনকে তৈরি করা দরকার। ফার্স্টে যে আমি সুস্থ থাকতে চাই, আমি সুস্থ থাকবো, তার জন্য আমি বেশি নেশা করব না, আমি কম মদ খাবো, কম সিগারেট খাবো, পারলে এগুলো অ্যাভয়েডই করব। সেটা কিন্তু প্রথম কাজ করতে হবে। তুমি প্রচুর এক্সারসাইজ করলে আর প্রচুর মদ খেলে, সিগারেট খেলে, একটা সারা রাত জেগে রইলে, কোনো ডিসিপ্লিন নেই, ওগুলো করে কোনো লাভ হয় না, তাতে বেশি দিন বাঁচেন। এবং তুমি লক্ষ্য করে দেখবে অনেক বড় বড় স্পোর্টসম্যান ফাটাফাট মরে গেছে। সুতরাং সেটা হয় না। 2,
আগে নিজের ডায়েটটাকে ঠিক করতে হবে। আমি প্রচুর এক্সারসাইজ করলাম আর বাড়িতে এসে 4টে কচুরি আর 5টা সিঙ্গারা আর 1 বাটি আইসক্রিম খেয়ে নিলাম, তাহলে তোমার এক্সারসাইজ করে কোনো লাভ হবে না। সুতরাং ডায়েটটাকে আগে সাজিয়ে ফেলতে হবে। 3 নম্বর, আমি একবার সবাইকে সাজেস্ট করব ডাক্তারবাবুর কাছে গিয়ে বেসলাইন ইনভেস্টিগেশন করতে হবে। সেই বেসলাইন ইনভেস্টিগেশনের মধ্যে অবশ্যই সুগার থাকবে, হিমোগ্লোবিন থাকবে, থাইরয়েড থাকবে, একটা ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাফি থাকবে, পারলে একটা টিএমটি করলেও ভালো হয়। তাহলে ইনভেস্টিগেশন আমরা হয়ে গেল। এবারে নাও ইউ আর রেডি, নাও স্টার্ট স্লো। প্রথমে তোমার শরীরটাকে সুগঠিত করো। প্রথমে সকালে 2 কিলোমিটার হাঁটো, তারপরে 2 সপ্তাহ পরে 4 কিলোমিটার হাঁটো, তারপরে তুমি সেই 4 কিলোমিটারটাকে 6 কিলোমিটার হাঁটো। এই 6 কিলোমিটার হাঁটা 6 মাস ধরে যদি করো, তাতেই তোমার 15 কেজি ওজন কমে যাবে। খুব সিম্পল জিনিস। তারপরে একটু জগিং করলে বডিটা একটু ফিট হলো, একটু হালকা জিমিং করলে, মাসেল টোনিং করলে, একজন প্রপার ইনস্ট্রাক্টরের কাছে গেলে নিজের শরীরটা বেশ যখন চাঙ্গা লাগবে, তখন দেখবে নিজেরই ভালো লাগছে, নিজেরই সবকিছু করতে ইচ্ছা করছে। সুতরাং আমার মনে হয় আমরা প্রথমে খাবার ঠিক করব, প্রথমে নিজের মনকে ঠিক করব, তারপরে খাবার ঠিক করব, তারপরে ডাক্তারবাবুর কাছে যাব, তারপরে ইনভেস্টিগেশন করব, তারপরে হালকা করে আমরা একটা কার্ডিও করে ওয়াকিং দিয়ে স্টার্ট করে আমরা একটু জিমিং টিমিং করতে পারি। ফ্যাবিউলাস দাদা, এই আর কিছু বলার নেই। তুমি ইউ আর অলওয়েজ দ্য গ্রেটেস্ট এন্ড দ্য বেস্ট। মোটিভেট 2024 এ প্রথম বার তোমার সাথে কথা হচ্ছে, আমাদের আজকে ফার্স্ট ইন্টারঅ্যাক্টিভ সেশন ফ্রম অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালস। সেখানে তোমাকে পেয়ে তো আমরা সবচেয়ে বেশি খুশি এবং ভেরি প্রাউড। তুমি কিন্তু আমাদের ফরএভার মোটিভেটর। তাই এখন গরমকাল ভাবি কি বৃষ্টি ভাবি, যে কোনো সময় এই মোটিভেটরের ব্যাজটা কিন্তু তোমার ইনভিজিবল ব্যাজ মনের মধ্যে যেন থাকে। কারণ তুমি আছো বলেই আমরা ইন্সপায়ারের যারা চেষ্টা করব একটু টুকটুক করে, কখনো দৌড়ে কখনো পড়ে আবার উঠে এগোতে। তুমি প্লিজ আমাদের সঙ্গে থেকো। অ্যান্ড একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস জানতে চাই, যে তুমি বলে মনটাকে ঠিক রাখতে হয়। সো ডক্টর শিবব্রত ব্যানার্জি কি ফলো করেন যখন একটু মেঘলা হয়, যেটা আমরাও ফলো করতে পারি, যাতে মেঘ কাটিয়ে আবার রামধনুর জীবন? আমার একটা গল্প শোনার খুব নেশা আছে। আমার যদি খুব ভুল না হয়, রূপসার এরকম বিভিন্ন পডকাস্টে গল্প আছে। তো আমি রূপসার গল্প অনেক শুনিনি, কিন্তু আমি বিভিন্ন ইউটিউবে বিভিন্ন চ্যানেলের গল্প থাকে, আমি এই গল্পগুলো কানে লাগিয়ে শুনে হাঁটি। এটা একটা আমার নেশা। আর মন খারাপ হলে আমি আমি বই পড়ি। আমি বই পড়তে খুব ভালোবাসি। আমি বই এখন আর হার্ড কপি পড়ি না, কিন্তু আমার কাছে বই পড়ার যত রকম গ্যাজেট বাজারে আবিষ্কৃত হয়েছে, কিন্ডেল থেকে শুরু করে আইপ্যাড থেকে শুরু করে ল্যাপটপ, ফোন, সব জায়গায় আমার বই রাখা থাকে। আমার যখনই এই সেদিনই মন খারাপ হচ্ছিল, তো একটু শ্রীকান্তের 3য় পর্বটা পড়তে শুরু করে দিলাম। একটা পর্ব খানিকটা পড়ে ফেললাম, ব্যাস, আর সব ভুলে গেলাম। তো আমাদের তো দেখো, আমাদের জীবনে চলার পথে এই ওঠার, তুমি সবসময় তো হ্যাপি ম্যান থাকতে পারো না, সবসময় হ্যাপি ওম্যান থাকতে পারো না, তাই না? তোমার বিভিন্ন জিনিসে ভালো লাগা খারাপ লাগা থাকে, কখনো মন মেঘলা হয়, এটা নিয়ে তো সন্দেহ নেই। তবে আমার বই পড়লে আমার মন ঠিক হয়ে যায়। অনেকে যেমন গান শুনলে মন ঠিক হয়ে যায়, আমার বই পড়লে, আমি জাস্ট কিছু না পেলেও একটা খবরের কাগজের পাতা পড়তে শুরু করে দিই, আমার মন ঠিক হয়ে যায়। আর তোমার মতো একজন ডাক্তারের কাছে চেম্বারে ঢুকলে বা দেখা হলেই আমাদের মনটা এবং শরীরটা আরো ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আজকে তোমার কেমন লাগলো আমাদের ফার্স্ট এপিসোডে এসে, যদি একটু সবাইকে বলো। এন্ড সানডেতে একটা ছোট্ট লাস্ট উইশ মেসেজ ফ্রম ইউ উড বি আ গিফট ফর আস। আমি অপেক্ষায় রইলাম রূপসা আবার কখন আমাকে ডাকবে, কারণ রূপসার সঙ্গে প্রোগ্রাম করাটাই আমার কাছে একটা প্লেজার। থ্যাংক ইউ দাদা, এবং তোমার আশীর্বাদ, ইউ নো হাউ এন্ড হোয়াট ইউ মিন টু অল অফ আস। তুমি এভাবেই থেকো। তুমি আছো তাই অনেকটা খুশি হয় সূর্য প্রতি সকালে উঠতে। থ্যাংক ইউ সো ভেরি মাচ দাদা ফর অল ইউর ব্লেসিংস। প্লিজ টেক কেয়ার, প্লিজ টেক কেয়ার। থ্যাংক ইউ। ভালো। ধন্যবাদ জানাই অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালস কে ফর হেল্পিং আস কানেক্ট দ্য স্টোরি, এবং এভাবেই যেন আমরা সকলে মনটাকে শরীরটাকে সুস্থ রেখে এগোতে পারি। এটাই হলো আমাদের সকলের ইচ্ছে এবং প্রয়াস। তার সাথে সাথে মনটাকে ঠিক রাখার জন্য কিন্তু
শপিং প্লেজ আ ভেরি বিগ রোল। ডক্টর ব্যানার্জির সাথে আজকে অনেক বেশি আড্ডা হলো না, হি ইজ অলওয়েজ সো বিজি। আমি বলেছিলাম 20-25 মিনিট, তাও বেশি সময় নিয়ে নিয়েছি। তাই পরবর্তী দিন এটাও জানতে হবে যে হাউ শপিং থেরাপি হেল্পস হিম, ইফ at all it does. I'm sure he would have his point of view. But for everybody, shopping, and especially for women, jewelry, গয়না শব্দটা শুনলেই মনটা জাস্ট আর কিছু চায় না। তাই যদি হয় একটু কম হালকা সোনার গয়না, চুজ এভারলাইট। আমি দেখাচ্ছি আমার সবচেয়ে ফেভারিট, যেটা সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর এভারলাইটের এই ড্রিমটা। सरप्राइज! फिर से कितना खर्च करती है तू? अरे खर्च नहीं किया, दादी वाली जो गोल्ड ज्वेलरी तुमने मुझे दी थी उसे एक्सचेंज करके। मतलब तू मुझे भी एक्सचेंज करा के कोई नई वाले आना। घर को नया लुक देने के लिए तुम कुशन्स कर्टन्स चेंज करती हो, लेकिन घर तो सेम है ना। वैसे ही पुरानी गहने बदल के नई लाई हूँ तुम्हें नया लुक देने के लिए। मेरे लिए? ऑफ कोर्स, मेरी वन एंड ओनली फॉरएवर यंग मम्मी के लिए। नई लुक वाली मम्मी, पर दिल में गोल्ड वाइट। हैप्पी मदर्स डे माँ। सेनको ओल्ड गोल्ड एक्सचेंज पर पाइए 0% डिडक्शन और सेनको का 100% भरोसा। ওয়ান বিন অ্যাট আ টাইম, ওয়ান স্টেপ অ্যাট আ টাইম। কিন্তু আমরা একটু একটু করে কিন্তু ডেফিনেটলি পৌঁছবো আমাদের টার্গেট ওজনের দিকে, এবং একসাথে হই হই করলে কিন্তু টুগেদার এভরিথিং ইজ পসিবল। তাই 2024 উই উইল অ্যাচিভ টুগেদার অ্যাজ ওয়ান। যেভাবে আমরা লাস্ট 3 ইয়ার্স এগিয়েছি, এবছরে এগোবো 100%। এবং ভীষণ ভালো লাগছে বিকজ আমাদের আরজি সেলুলার্স ইজ নাও অ্যাট আসানসোল। সো আসানসোলের বন্ধু বান্ধবরা, দ্য ওয়ান প্লাস এক্সপিরিয়েন্স স্টোর যেটি গ্যালাক্সি মলে খুলেছে ইজ অফ আরজি সেলুলার্স, সো ডেফিনেটলি পে আ ভিজিট। অ্যান্ড যেতে যেতে একটাই কথা বলবো, আমাদের মোটিভেটেড দ্য অনলি মিশন ইজ টুগেদারনেস। তাই একসাথে মোটিভেটার্স এবং ইন্সপায়ারার্স এর দল যখন আমরা হই হই করে এগোবো, তাহলে উই ক্যান অ্যাচিভ ইট অল। সো প্লিজ bring in your friends, আমাদের ডিজিটাল ভার্চুয়াল গ্রুপে অ্যাড your friends। আমরা ডেফিনেটলি, আমি প্রমিস করছি, আই উইল ট্রাই মাই বেস্ট at least to lose to this month। সো আমার এখন খুব টার্গেট, আমি অ্যাটলিস্ট এইটুকু যদি করতে পারি তাহলে নিজের একটা ভিক্টরি সাইনের মতো মনে হবে। এইটা হচ্ছে আমার এই মে মাসের টার্গেট। কার কি টার্গেট তোমরাও শেয়ার করতে পারো, অ্যান্ড লেটস প্ল্যান আমরা কিভাবে, যারা সত্যি খুব আলসে হয়ে গেছি, অনেক ওজন বেড়ে গেছে, সবকিছু বুঝেও শুরু করতে পারছি না, উইথ a motivating episode like this, let's restart, reboot and achieve our dreams।
থ্যাংক ইউ ভেরি মাচ। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আরো একবার অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালস, সেনকো গোল্ডেন ডায়মন্ডস এবং আরজি সেলুলার্সকে, এবং a special gratitude for Dr. Shibabrata Banerjee for his most precious time and inputs. Thank you so very much. সকলে সকলেকে নিয়ে ভালো থাকতে হবে। Take care and have a great Sunday.